সত্যিটা বলবেন তো নাকি? মানে না কিছু না, আসলে পুলিশের মন তো সন্দেহের তালিকা বিশাল বড়। সাজু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকেও সন্দেহ করছে পুলিশ, কিন্তু কেন? সেই রাতে চেয়ারম্যানের বাড়িতে যাবার জন্য নাকি রিক্তার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে বের হবার জন্য? সাজু তার ভাইক নিয়ে এসেছে। দারোগা মাহবুব আলমকে পিছনে বসিয়ে গ্রামের দিকে রওনা দিল সাজু ভাই। আর চলতে চলতে দারোগার সঙ্গে বলতে লাগলাম, আমি ভিতরে গিয়ে দেখি চাচি বসে আছে। বাদল বলেছিল চাচি আম্মা ঘুমাচ্ছে। আমি বাদলের কথা না তুলে সরাসরি চাচি আম্মাকে বললাম, চাচি আম্মা আপনি অনেকবার কল করেছিলেন, কি হয়েছে? আমি তো জরুরি ভেবে সরাসরি বাড়িতে চলে এলাম। চাচি বারবার বাদলের দিকে তাকালেন। আমি বাদলকে চাচির ঘর থেকে বের হতে বললাম। বাদল বের হয়ে গেল, কিন্তু চাচি এবং আমি উভয় বুঝতে পারলাম বাদলের দুটো কান আমাদের এদিকে পাতানো আছে। বলেন চাচি। না তেমন কিছু না বাবা, রিক্তার জামাই সে দুপুরের আগে আসলো, সারাদিন একা একা বসে আছে। শহরের মানুষ তো, তাই হয়তো ভালো লাগে না ওর। তুমি যেহেতু গ্রামের বাড়িতে, তাই ভাবলাম যদি একটু সঙ্গে করে বাজারের দিকে যেতে। ও আসলে চাচি আমার নামাজ পড়ে মোবাইল আর চেক করা হয়নি। ঠিক আছে বাবা, এত রাতে আবার শুধু শুধু কষ্ট করে এলে। সমস্যা নেই চাচি, আমি একটু রিক্তার জামাইকে নিয়ে বাইরে যাচ্ছি। এত রাতে? সমস্যা নেই চাচি, তাছাড়া আজ অক্টোবর মাসের 21 তারিখ, এখনো শীত তেমন বেশি পড়া শুরু হয়নি। চাচির সঙ্গে কথা শেষ করে আমি রিক্তার হাজব্যান্ড সাব্বিরকে নিয়ে বের হলাম। নদীর পাড়ে দুজন একসঙ্গে বসলাম। সাব্বিরও বসলো। সাব্বির আমাকে বলল, ভাই আপনি বিয়ে করেন নাই? আমি বললাম করেছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। কেন বলেন তো হঠাৎ এরকম প্রশ্ন? না তেমন কিছু না, এত রাতে আমাকে নিয়ে ঘুরতে এলেন, বাসায় ভাবি থাকলেও তো এরকম ভাবে বের হতে পারতেন না। কেন, রিক্তাকে বিয়ে করার পরে আপনার কি সেরকম অবস্থা হয়েছিল নাকি? সাব্বির তখন হাসার চেষ্টা করলো। আমি কিছু না বলে তার উত্তরের অপেক্ষা করলাম। মাহবুব আলম বললেন, তখন কি তার মধ্যে কোনো চিন্তার ছাপ ছিল? কোনো কিছু নিয়ে মানুষ টেনশন করলে যেরকম মনে হয় তেরকম কিছু ছিল? না তো, তা তো মনে হয়নি। তবে একটা সেখানে অবাক করা একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছিল? বাদল আর মোতালেব ভাইকে আমরা দেখেছি সেখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। সিগারেটের আগুন কিন্তু বহু দূর থেকে দেখা যায়। আমরা তখন সেখানে গেলাম। প্রথমে তারা একটু লুকানোর চেষ্টা করে, কিন্তু পরে ঠিকই তার দেখে ফেলি আমরা। কেন গেল তারা জিজ্ঞেস করেন নাই? করেছিলাম। তারপর বলল চেয়ারম্যান চাচা নাকি পাঠিয়েছে, তার কোনো শত্রু যদি আক্রমণ করে, তাই ওরা দূর থেকে আমাদেরকে পাহারা দিচ্ছে। সাব্বির তাদের পারিবারিক সমস্যার কোনো কথা শেয়ার করেছে? না সেরকম কিছু বলেনি। আচ্ছা স্যার, সাব্বিরের লাশটা কোথায়? মর্গে নাকি? সেটা তো বাগেরহাট পোস্টমর্টম করার জন্য গতকালকে পাঠানো হয়েছে। লাশটা কোথায় দাফন হবে কিছু জানেন নাকি? না, আমি তো খুলনা থেকে সরাসরি আপনার সঙ্গে দেখা করতে গেলাম। গ্রামে কারোর সঙ্গে এখনো দেখা হয়নি আমার। গতকাল কোথায় ছিলেন বলেন তো? খুলনাতে ছিলাম। পরশু রাতে চেয়ারম্যানের বাড়িতে সাব্বিরকে রেখে আমি দ্রুত বাড়িতে যাই। কাছে দাদি কল করে বলেছিলেন দাদার শ্বাসকষ্ট হচ্ছে। আমি সাব্বিরকে বারবার অনুরোধ করলাম আমার সঙ্গে যাবার জন্য, কিন্তু সে রাজি হলো না। তাই তাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। বাজারে ডাক্তার হারুন আঙ্কেলকে গিয়ে নিয়ে আসলাম। তিনি সবকিছু দেখে দ্রুত হাসপাতালে নিতে বললেন। তাই বাইক রেখে আমাদের গাড়ি নিয়ে বের হলাম। দারোগা মাহবুব আলম এবং সাজু ভাই চেয়ারম্যানের বাড়ির সামনে এসে থামলো। বাড়ির প্রচুর ভিড় এবং শোরগোল চলছে। আগে দুবার চেয়ারম্যান থাকার কারণে এখন এটা চেয়ারম্যান বাড়ি হিসেবে পরিচিত। বাড়ির ভিতরে প্রবেশ করে ভিড় এবং শোরগোলের কারণ জানা গেল। সাব্বিরের মা এসেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি নটর থেকে এসেছেন। তার আগমন কেন্দ্র করে প্রতিবেশীর ভিড় জমেছে। রিক্তার বাবা বাড়ির উঠানে বড় চেয়ার পেতে বসে আছেন। তার পাশে কিছু বয়স্ক লোকজন। সাজুর কাছে যেতেই রিক্তার বাবা বললেন, সাজু একটা পরামর্শ দে তো। কি চাচা? আমি চাই রিক্তার কবরের পাশে জামাইয়ের কবর দিতে। বিষয়টা কেমন হবে, ভালো হবে না? সাজুর আগে দারোগা মাহবুব আলম বললেন, হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন বলেন তো? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নাকি? কি বলছেন দারোগা? সরি চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে কাজ করে বাদল কোথায়? ওকে ডাকেন তো। কেন? বাদলকে কেন ডাকবো? কাজ আছে আমার ওর কাছে। সেই নাই, বাজারে গেছে। আসবে তো নাকি হারিয়ে যাবে? আপনার মোবাইলটা দিন তো। কেন? হ্যাঁ দিন। আর সেই সাথে আপনার মেয়ের মৃত্যুর আগে যে ফেসবুক আইডি ব্যবহার করতো সেটা ওপেন করে দিন। আমার মেয়ের পার্সোনাল আইডি আপনার কাছে কেন দেব বলেন তো? কারণ বিষয়টার সঙ্গে আপনার মেয়ের হাজবেন্ডের হত্যাকাণ্ড জড়িত। চেয়ারম্যান সাহেব মোবাইলটা এগিয়ে দিলেন। সিনথিয়া আক্তার রিক্তা নামে যে আইডি আছে সেখানে সাব্বিরের কোনো মেসেজ নেই। সবগুলো মেসেজ একসঙ্গে রিমুভ করা হয়েছে। কোনো মেসেজ নেই কেন? আপনার মেয়ে ও তার হাজবেন্ডের মেসেজগুলো দরকার আমার। সাজু সাহেব আপনি কিছু বলেন। তিনি আইডি থেকে সব মেসেজ ডিলিট করে দিয়েছে কেন? সাজু বলল, চাচা কেন করেছেন বলেন? রিক্তার বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি কিছু করিনি সাজু, তো চাচি আমার ডিলিট করেছে গতকাল রাতে। ঘরের ভিতর থেকে মহিলারা সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। সাজু দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। সবার চেঁচামেচির কারণ হচ্ছে রিক্তার মা নিজের ঘরে শাড়ি গলায় ফাঁস
দিয়ে মরার চেষ্টা করেছিল, সেটা দেখে চিৎকার করে। পুরোনো আমলের কাঠের দরজা হয়, দরজা ভেঙে এই যাত্রায় রক্ষা করলো সবাই। সাজু রিক্তার মায়ের সামনে গিয়ে বলল, চাচি কি হয়েছে, পাগলামি করছেন কেন? বাড়ি ভর্তি মানুষের সামনে এসব কি চাচি আম্মা? সাজুকে জড়িয়ে ধরে রিক্তার মা হাওমাও করে কাঁদতে লাগলো। গর্ভবতী মানুষে গিজ গিজ করছে। সাজু পিছনে দাঁড়িয়ে আছে মাহবুব আলম। প্রতিবেশী সব মহিলারা শুধু বীরে তোরে সন্তুষ্ট নয়, সবাই কানাকানি আর ফিসফিসের শব্দে ঘরটার ভেতরে হইচই পড়ে গেল। দারোগা মাহবুব আলম উপস্থিতির সকল মহিলাদেরকে ঘর খালি করে দেওয়ার নির্দেশ দিলেন। কি ব্যাপার, এত মানুষ কেন এখানে? এভাবে বীর করার তো কোনো ঘটনা ঘটেনি। এভাবে সবাই একসঙ্গে দল পাকিয়ে একটা বিপদ করবেন বলে মনে হচ্ছে। বের হন, বের হন। দারোগার কথা শুনে ঘর সম্পূর্ণ খালি হবার তেমন কোনো লক্ষণ দেখা গেল না। দু একজন যারা বের হয়ে গেল তারা মূলত পাড়ার লজ্জাবতী গৃহিণী কিংবা অল্প বয়সী মেয়ে। রিক্তার মা তখনও সামনে কাঁদছে। তার হাতটা ধরে মাথাটা নিজের শরীরে মিশিয়ে রাখলেন সাজু ভাই। আরে কি মুশকিল, আপনারা কথা শুনতে পান না নাকি? এখন তো মনে হচ্ছে লাঠিপেটা করে বের করতে হবে। কি অদ্ভুত পাবলিক রে বাবা। এবারের ধমকে বেশ কিছু মহিলারা বের হয়ে গেল, তবে সম্পূর্ণ খালি হলো না, কারণ সাজু ভাই সেই মুহূর্তে রিক্তার মাকে বলল, চাচি কি হয়েছে? এত বড় একটা ঘটনা ঘটলো আর আপনি এভাবে ফাঁস নিলেন কেন? রিক্তার মায়ের কান্না বাড়তে লাগলো। তার কান্না দেখে বিরক্ত হলো দারোগা মাহবুব। আর সাজু প্রশ্নের উত্তর রিক্তার মায়ের মুখ থেকে শোনার জন্য উৎসর্গ হয়ে আছে অন্যান্য মহিলারাও। বলেন চাচি, কি হয়েছে আপনার? আপনি কি রিক্তার স্বামীর মৃত্যুর কিছু জানেন? আমাকে সব বলেন, আমি আছি আপনার ছেলে। আপনার কোনো বিপদ পড়েন এরকম কিছু আমি কখনোই হতে দিব না ইনশাল্লাহ। আমি কিছু জানি না সাজু, বিশ্বাস করো বাপ, আমি জানতাম না এভাবে কিছু হবে। দারোগা মাহবুব আলম বললেন, তাহলে আপনি আপনার মেয়ের হাজবেন্ডকে রাতে খাবার শেষে সতর্ক করেছিলেন কিভাবে? কিভাবে বলেছিলেন বাড়ির পিছনে বাগান দিয়ে পালিয়ে যেতে? ঘরের ভিতরে আবার গুঞ্জন উঠে গেল। দারোগা আবারও ধমক দিয়ে বললেন, কোর্টে জজ সাহেব যেভাবে সবাইকে চুপ করতে বলেন ঠিক সেভাবেই চলছে দারোগার কাজকর্ম। চাচি বলেন। অভয় দিয়ে জিজ্ঞেস করলো সাজু। মাহবুব আলম বললেন, আপনার স্বামী সেদিন আপনার মেয়ের হাজবেন্ড সাব্বিরকে খুন করতে চাইছে, আপনি কিভাবে জানলেন? সাজু ভাই মাহবুবের দিকে তাকিয়ে বলল, স্যার প্লিজ চাচিকে তার নিজের মতো করে বলতে দিন প্লিজ। এমনিতে বাড়ি শুধু মানুষের জন্য তিনি নার্ভাস হয়ে গেছে। কেন নার্ভাস কেন হবে? নিজের যদি কোনো দোষ না করে তাহলে নার্ভাস হবার প্রশ্নই ওঠে না। রিক্তার মা বলল, জামাইকে খেতে দিয়ে আমি কাছারি ঘরে যাই তো চাচাকে ডাকার জন্য। ভেবেছিলাম একসঙ্গে খেতে দেবো তাদের, তখন বিদ্যুৎ ছিল না। আমি যে দরজার সামনে গিয়েছি সেটা বাদল আর তোর চাচা কেউই দেখেনি। তারপর কি হলো সেখানে? আপনি কি তাদের মধ্যে খারাপ কিছু বলতে শুনেছেন? তোর চাচা আগে থেকে রিক্তার স্বামীর প্রতি রাগ ছিল, কিন্তু কোনোদিন চাইতেন না রিক্তার স্বামী এ বাড়িতে আসুক। এমনকি রিক্তা যখন চট্টগ্রাম থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেল তখনও জামাইকে আসতে দেয়নি তোর চাচা। ঘর প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। দারোগা সাহেব নিজেও তাকিয়ে আছে মনোযোগ দিয়ে শোনার জন্য। সাজু কিছু না বলে চুপ করে অপেক্ষা করতে লাগলো। রিক্তার মা আবার বললেন, চট্টগ্রামে হাসপাতাল থেকে রিক্তার লাশ নিয়ে আসার সময় তোর চাচা সাব্বিরকে বারবার বলে দেন যেন আমাদের বাড়িতে কখনো না আসে। দারোগা মাহবুব আলম বললেন, আপনার মেয়ে কিভাবে মারা গেছে বলেন? অ্যাক্সিডেন্ট করে। বিয়ের পরে ওর যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল তখন রিক্তা একটা চাকরি নিয়েছিল। সেই চাকরির জন্য রিক্তা ঢাকা চট্টগ্রামে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছিল ওরা। সাজু বলল, ওই প্রসঙ্গ পরে আসবো চাচি, আপনি সেই রাতের ঘটনা বলেন। কিছুদিন আগে তোর চাচা হঠাৎ আমাকে বলেন যে রিক্তার স্বামীকে এবার মৃত্যুবার্ষিকী আসতে বলবেন। আমি সন্দেহের সঙ্গে তোর চাচার কাছে বললাম, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোর চাচা বলল, ছেলেটার তো কোনো দোষ নেই, আসুক না হয় একবার দেখে যাক। আপনার সঙ্গে কি রিক্তার স্বামীর সবসময় কথা হতো চাচি? হ্যাঁ হতো। সাব্বির নিজে 2-1 দিন পর পর কল দিত আমাকে। তো চাচা কোনোদিন কথা বলেনি, তাই আমাকে বলেন আমি যেন সাব্বিরকে রিক্তার এবার মৃত্যুবার্ষিকীতে আসতে বলি। আমিও ভাবলাম যে মানুষের রাগ তো চিরকাল থাকে না, তাই সাব্বিরকে বললাম যে তোমার শ্বশুর তোমাকে আসতে বলেছেন। সাব্বির অনেক খুশি হয়ে গেছিল। তারপর বলল, আম্মা আমি তো চাকরি করি, যেদিন রিক্তার মৃত্যুবার্ষিকী সেদিন তাহলে আসবো। আমি তোর চাচার কাছে বললাম, তিনি বললেন ঠিক আছে আসুক, কোনো সমস্যা নেই। তারপর কি সাব্বির আসলো সেদিন?